স্বনামধন্য কণ্ঠশিল্পী ফৌজিয়া খান। সঙ্গীত ভুবনে তাঁর দীর্ঘ যাত্রা, অনেক স্মৃতি, অনেক গান, অনেক কথা। কিন্তু অন্তর্মুখী ও প্রচার বিমুখ এই মানুষটি কখনোই মিডিয়ার সামনে এসে কথা বলেননি, কথা বলতেও চাননি। কিন্তু তার গানের ভক্তরা সবসময় তাকে খুঁজেছেন, শুনতে চেয়েছেন তার জীবনের কথা, তার স্মৃতি কথা, তার গানের কথা। জীবনের এই সময়ে এসে তিনি বলে গেছেন তার জীবনের নানান স্মৃতি কথা। এ যেন শুধু স্মৃতি কথা নয়, এক অমূল্য কথা। হ্যাঁ দর্শক, প্রথম পর্বের পর আজ দেখুন কণ্ঠশিল্পী ফৌজিয়া ইয়াসমিনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। তখন কি চলচ্চিত্রে আপনার আপনার গান হয়েছিল? কয়েকটা করেছি, খুব ভালো মনে নাই, কয়েকটা করেছি, অল্প সংখ্যক। ডুয়েট, কোরাস, একটা সোলো করেছিল শেষে গাজী কালু চম্পাবতী, ওইটা সোলো ছিল, ওটার সঙ্গে মাঝে মাঝে কোরাস কণ্ঠ ছিল। সেই তিনজন ছিল নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, শামীমা আর নুপু। এই তিন শিল্পী আমার সঙ্গে ওরা, মানে মেইন ভোকাল আপনি ছিলেন। হ্যাঁ, তারপর ওরা ছিল কোরাসে, ছোট 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 সব। ওরা কোরাসে। এটা কত সালে গাজী কালু? এটা হলো গাজী কালু চম্পাবতী নাকি? গাজী কালু, এটা 66 সালে। 66 সালে রেডিওতে তো সবসময় হয়েছে, রেডিওতে হয়েছে 95 পর্যন্ত রেডিওতে হয়েছে, একটা না 60 থেকে 95। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কমিয়ে দিয়েছে। টিভিতে করতাম 65 সাল থেকে যখন শুরু হলো। হ্যাঁ, টিভি শেষ করেছি 97, ওটাও রেগুলার ছিল। তখন যখন টিভি হলো তখন রেডিও টিভি। আচ্ছা, তো এইভাবেই পথ চলা আপনার সংসার জীবন, গানের জীবন, এভাবে পথ চলছিল। এর মধ্যে MA পাস করাও হলো, কিছুদিন গ্যাপ দিয়ে চাকরি, তো কলেজে চাকরিতেও জয়েন করা হলো, সবই করেছি, কিছু কিছু বাদ রাখিনি। আচ্ছা, তো এভাবেই চাকরি জীবন থেকে অবসরে চলে গেলেন, তখন অবসর জীবন শুরু হয়ে গেল। আমার সংসারের সবচেয়ে আসল ছিল সেটা হলো ছেলে মেয়েদের মানুষ করা। আচ্ছা, এটাই আমি প্রাণপণে চেষ্টা করেছি যেন সফলতা পাই। একদম ছোট থেকে কোনোদিন কোনো টিচার রাখিনি, কিচ্ছু না, আমরা নিজেরা দুজন ভাগাভাগি করে ছেলে মেয়েদের পড়িয়েছি, কারোর জন্য কোনো গৃহ শিক্ষক রাখি। আচ্ছা আচ্ছা, তারপরে স্কুল পর্যন্ত, কলেজ এগুলো তো লাগে না, তখন নিজেরাই ওরা করতে পারতো। তো ওদের জন্য আমি সব কিছু করেছি, মানে রান্না বান্না থেকে শুরু করে, তারপরে ওদের কাপড় টুকুর নিজের হাতে সেলাই করতাম। কাউকে কোনোদিন, আমার মেয়ে বলে মাঝে মাঝে, আমরা কোনো দর্জিরে বানানো জামা কোনোদিন পরিনি, সব আম্মা সেলাই করে দিত। তাই ওটা আমার একটা নেশা ছিল, রান্না আর সেলাই দুটো প্রচন্ড নেশা ছিল, আর দুটোতে আমি কোর্স করেছি যেন আমি নিজে করতে পারি। মানুষের কত কিছু কিনে, আমি খালি রান্নার সরঞ্জাম কিনতে লাগলাম, এটা ওটা সেটা করে এসে ফিরে এসে একটা রান্নার ক্লাস চালু করলাম। আচ্ছা, এত মেয়ে তখন তো মানে রান্না শেখাতে। আচ্ছা, 79 সাল থেকে 89 পর্যন্ত 10 বছর। আর ড্রয়িং রুমটা এর চেয়ে বেশি একটু বড়ই ছিল, কিন্তু কোনো এক সময় 35 থেকে 40 জন ছাত্রী এসে গেল, আমি আর জায়গা দিতে পারি না, বসতো পিছন দিকে সব দাঁড়িয়ে থাকতো। ওটাও এত পপুলার হয়েছিল তখন যে বলার। আচ্ছা আচ্ছা, আপনারা সব বোনেরা যখন ছোটবেলায়, সাবিনা ইয়াসমিন তো মানে উনি তো সবার ছোট ছিলেন না, তারপরেও আপনারা বোনরা সবাই মিলে এই যে ছোটবেলায় একসঙ্গে মানে থাকে না বোনদের মধ্যে, হ্যাঁ মিলমিশ থাকে, এই মিলমিশ আবার এই ঝগড়া, এই খুনসুটি থাকে, এরকম স্মৃতি, দুষ্টু মিষ্টি স্মৃতি আছে নাকি? একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, ঝগড়াও তো মিল হতো। আমার পরে যেই বোন ডক্টর নাজমা ইয়াসমিন, আচ্ছা, ও কোনো সময় ও সবচেয়ে আগে গান গাইতো, পরে বিদেশে চলে গেল, গিয়ে প্রায় 23-24 বছর ছিল, তো তখন ওরা গানটা কন্টিনিউ করতে পারেনি। আচ্ছা, ওর সঙ্গে আমরা 15-2 বছরের ছোট বড়, ওর সঙ্গে আমার গলায় গলায় ভাব, সব কিছু একসঙ্গে করতাম, খাওয়া দাওয়া, ঘোরা, সিনেমা দেখা, এই করা সেই করা, নিউ মার্কেটে বেড়ানো, সব একসঙ্গে করতাম। আমার ঝগড়াও হতো, তখন মনে হতো আর যাবো না, ওর সঙ্গে রেগে গেলাম খুব, কিন্তু আবার 2 দিন চলো না, হ্যাঁ ইন্ডিয়ান সিনেমাগুলো আসতো না, রূপমহল সিনেমায় বাংলা সিনেমা আসতো, আচ্ছা, প্রত্যেকটা দেখতাম দুজনে গিয়ে একসঙ্গে। আচ্ছা, এত মজা। আর আমার বড় বোন ফরিদা ইয়াসমিন, ও একটু অন্যরকম ছিল, ও একটু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো বেশি, খুব
আমাদের সে খুব একটা করতো না, তবে আমাদের 3 বোন আমরা খুব কাছাকাছি বয়সের তো আমাদের খুব ভাব ছিল। তারপরে মাঝখানে একটা 5-6 বছরের গ্যাপ দিয়ে ওই দুজন নীলুফার সাবিনা, ওদের মধ্যে আবার খুব ভাব ছিল। ওই নীলুফার একটা আলাদা গ্রুপ। ওরা যখন বড় হলো তখন আমরা পুরো সংসারী, আমাদের সঙ্গে আর কিছু মিলে না, তখন আমরা ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। ওরা তখন ওই গান বেড়ানো কি করে খুব, আমরা এই 3 জন এক গ্রুপে, ওই গ্রুপে আর দুজন, ছোট দুজন এক গ্রুপে, আপনারা বড় 3 জন এক গ্রুপে ছিলেন। আপনার বড় বোন ফরিদা ইয়াসমিন তো সেই সময় নাম করা শিল্পী, তাই না? এখন মানুষে বলে যে সাবিনা ইয়াসমিন এখন যেমন 60 দশকে ফরিদা ইয়াসমিন একই ছিল, সে তেমনই ছিলেন, কি পপুলার আর্টিস্ট ছিল। আর আমাদের বাড়িতে কে না এসেছে, বিরাট বিরাট লোকের একটা স্টেট ফাংশন হয়টাই যখন বড় বড় হোটেল টোটেল সবতেই ওকে ডাকতো। আচ্ছা, পাকিস্তানে তো অনেক জায়গায় গেছে, অনেক নাম ডাক ছিল, খুব নাম। এরপর যখন আপনাদের সবার ছোট্ট বোনটি সাবিনা ইয়াসমিন, আমাদের বাংলাদেশের গর্ব, তো উনি যখন শুরু করলেন, শুরুতেই মনে হচ্ছে একটা বিস্ফোরণ করলেন, তখন আপনাদের পরিবার, তখন কি আপনার মা বেঁচে ছিলেন? হ্যাঁ, তখন পরিবারের মধ্যে আপনাদের কেমন অনুভূতি হতো সে ছোট্ট বোনটাকে নিয়ে? উনি তো প্রথম থেকে এরকম না, আমরা তো বড় বোনেরটা দেখেছি তো খুব বেশি কিন্তু অবাক হইনি। আচ্ছা, ঝড়ের মতন দেখলাম আমার বড় বোন। হ্যাঁ, একটা রেডিওতে প্রোগ্রাম করে হাক ডাক শুরু হয়ে গেল, মা বোন নতুন শিল্পীদের আসলে প্রথম দিন গান গাইতেছে বড় বোন। তারপরে দিকে হইচই পড়ে গেছে, কি টাকাটাকি এটাকে সেটাকে, ওই ফাংশন এই ফাংশন, রেডিওতে স্পেশাল প্রোগ্রাম, অনেক কিছু। সেজন্য সাবিনার ওটাতে অবাক হয়নি, মানে ওর মধ্যে আরেকটা এসছে, আরেকটা এরকম মনে হয়েছিল। তবে এ তো অনেক প্লেব্যাক গেছে, তো এ তো মূলত প্লেব্যাক সিঙ্গার। আমার বড় বোনও প্লেব্যাক করেছে, তখনকার তুলনায় অনেক করেছে, ও তো বিয়ের পরে সব বন্ধ হয়ে গেল, থেমে গেল, ওই অপরপক্ষ থেকে উৎসাহ তেমন পাইনি, যেই কারণে বন্ধ হয়ে গেল। যদি জিজ্ঞেস করি আমাদের সাবিনা ইয়াসমিন সম্পর্কে, তো ওনার গাওয়া, ছোট বোনের গাওয়া কোনো গানের কথা মনে আছে যে আপনার ভালো লেগেছে, ভালো লাগে? ওর একটা সিনেমার গান আমার সবচেয়ে ভালো লাগে, সবসময় বলি, সেটা হলো পিচ ঢালা পথের 2টো গান, ভুলে গেছি সুর, হ্যাঁ, স্বরলিপি নেই, আর আরেকটা হচ্ছে ফুলের গানে ওই আর কি ছিল, স্বরলিপি, এই পথ যত দূরে যাক না, এই 2টো গান আমি ওর এর চেয়ে ভালো গান আমি প্লেব্যাকে পাইনি। তাই? পিচ ঢালা পথে আরেকটা আছে, এটা হলো ঝড়েরও পাখি। এই 3টা গানে আমার খুব ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে ভুলে গেছি শুনলে আমি একদম বাস, যেখানেই হোক রেডিওতে বাজতো গান লাগিয়ে শুনতাম, এখনো ভালো লাগে। আচ্ছা, 70 সালে। এখন কি ঘরে গান শুনেন? মানে এখন তো রেডিও শুনেন না, কিংবা টিভি কি দেখা হয়, গান শুনেন? ওই যে এখন তো ইউটিউবে আপনাদের গান, আমি কিছু করতে পারি না, আমার মেয়ে ঠিকঠাক করে দেয়, আপনি শুনেন ইউটিউবে গান, নিজের গানগুলো শুনেন ইউটিউবে, যে আপনার অনেক গান আছে। আমার গান আমি ইয়েতে শুনি, সিডি প্লেয়ারে শুনি বেশি। বদলে গেল দিন, বদলে গেলে তুমি, শুধু যেমন ছিলাম তেমন আছি আমি, বদলে গেল দিন। মন তো নয় আর না, এটা গানটা একটু এক লাইন গান না, এটা কেমন করে যেন হয়ে গেছে বলতে পারবো না, আমার কাছে খুব ভালো লাগে। সুর করলো, গাইলাম, কিন্তু আমার কিছু মনে হয়নি, পরের দিকে তোলপাড় হয়েছে। তাই তো তারে ভোলা যায় সেই মনে ছায়া। বাহ, সেই মন যে তোমায় আপন করে গো, মন তো নয় আর না, তাই তো তারে ভোলা যায় না, সেই মনে যার মনে ছায়া পড়ে গো। ছেলে তো আপনার গানের অনেক সংরক্ষণ করছে, অনেক সযত্নে রাখছে, এটা উনি রাখছে বলে কিন্তু এই গানগুলো আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি, এবং আরো অনেক জেনারেশন পর্যন্ত এই গানগুলো থেকে যাবে, তাই না? সময় সব সিডি করে নিয়ে গেছে, ক্যাসেটে ছিল, সব সিডি করে দিয়েছে। আমার ছোট বোন নীলুফার ইয়াসমিনের ছেলে আগুন,
আচ্ছা আগুন আবার বলে রেখা আমার আগুন না সব সিডি করে দিই, তুমি ক্যাসেট নিয়ে যাবে নষ্ট হয়ে যাবে। আচ্ছা ওর আবার তখন মেশিনটা ছিল, আচ্ছা ও আমার সব ক্যাসেটগুলো সিডি করে দিয়েছে। সেগুলো 2 ছেলে নিয়ে গেছে, একজন আমেরিকায়। আপনার তো 2 ছেলে 2 ছেলে। 1 মেয়ে, ওরা তো মেয়ে বড়, সবাই তো গান করে না? ওরা মূলত শিখেছে? ওদের পরিবার তো যন্ত্রশিল্পীর পরিবার, জানেন হুম, না? হুম। তো মূলত ওরা দুজনেই শরৎ বাদক, শরৎ বাজায়, আর দুজনেই গানও গায়। আপনার হাজবেন্ড বিশিষ্ট শরৎ, মানে সুরবাহার বাজাতো। হ্যাঁ বাজাতো, মানে উনি অনেক নাম করা ছিলেন তাই না? তো সঙ্গীত বিশেষজ্ঞ একজন। সিনেমাতে স্টুডেন্ট লাইফে চেলো বাজাতো, লেবেলকে আচ্ছা। সব আর্টিস্টদের সঙ্গে বাজিয়েছে যখন ছাত্র ছিল, হুম, হুম। তখন ওইটা বাজাতো। আমি দেখি শরৎ পারে, আপনার 3 ছেলে মেয়েই পারে না? শরৎ মেয়ে সেতার, সেতার। 2 ছেলে শরৎ, আচ্ছা, আর গান 3 জনেই পারে। 3 জনই পারে। তো এখন আপনার জীবন কাটছে আপনার সেই ফেলে আসা দিনগুলো স্মৃতি নিয়ে। এখন- তারপর ছেলেমেয়েরা তো এখন বড় হয়ে গেছে, 2 ছেলে থাকে বিদেশে, হ্যাঁ। একজন অস্ট্রেলিয়া একজন আমেরিকায়, হ্যাঁ। আর মেয়ে আপনার কাছাকাছি থাকে। আচ্ছা। তো নাতি নাতনি মেয়ে নিয়ে বলতে গেলে আমার জন্যই আসে, বিদেশ যাওয়ার সুযোগ ওর প্রচুর এসেছে। হ্যাঁ ও গিয়েছে, ঘুরে এসেছে, অফিসিয়াল কাজ করেছে, ঘুরে এসেছে, হ্যাঁ। কিন্তু কোথাও থাকবে না ওর কাছে। শুধু না, মা আপনার একা- জন্য, মায়ের জন্য। তো এখন আপনার সুন্দর একটা জীবন কাটছে নাতি নাতনি হ্যাঁ, নিয়ে, সবাই- সবাইকে না তো, নিয়ে। নাতিনটা কেউ কাছে নাই। মাঝে মাঝে আসে। পিএইচডি করছে, আর 2 ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে, তারা বাপ মার সঙ্গে। আমার কাছে কেউ নাই। আমি কিন্তু একটা কথা সত্যি করে বলছি, নিঃসঙ্গ লাগে। আমি একেবারে একা, কিন্তু আমার নিঃসঙ্গ লাগে না কোনো সময়। তার কারণ আমি সারাক্ষণ কাজ করি, কাজ ছাড়া মানে থাকতে নিজ হাতে পারি না। এখনো আপনি সব কাজ নিজে। বাসার সব কাজ করেন, বাসার নিজের একটাও কাজ কোনো কাজের লোক পাবেন না, কিছু কোথাও নাই কেউ, সব আচ্ছা। নিজে করি। না, আমরা দোয়া করি আপনি এরকম ভাবেই থাকেন, আল্লাহ যেন সবসময় আপনাকে সুস্থ আমার রাখেন। বোনেরা 3 বোন চলে গেছে, আমার ফোন আইও কেউ পারে না, ছোট বোনেরাও চলে গেছে, এত দূর কেউ আসতে পারে না। 80+। 80+ হয়ে গেছে হ্যাঁ, আপনার। কিন্তু আমার ছোট বোনের আর কেউ থাকে না। আমি একবার আমার মা বাবার ছোট বোন ভাই, যত আছে ভাই তো নাই, বোন কেউ 80+ হতে, 80 কাছেও যেতে পারে না কেউ। আচ্ছা, কিন্তু আমাকে আল্লাহ কেন যেন রেখেছে, কি করতে রেখেছে আমি জানি না, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, ভালো লাগে, সব কাজ নিজে 5 বোনের মধ্যে 2 বোনই তো চলে গেলেন। 3 বোন গেছে, 3 বোন। হ্যাঁ, সেজো বোন চলে গেছে। আচ্ছা, এখন আমার একটা বোন তো মাত্র, এখন খালি স্বামী না, আর আমি। ও এখন 2 বোন শুধু? হ্যাঁ, 3 বোন চলে গেছে। মানে আপনাদের ইয়াসমিন পরিবার, যে ফরিদা ইয়াসমিন, হ্যাঁ, নাজমা ইয়াসমিন, চলে গেছে। নীলুফার একটাই ইয়াসমিন, বোন আছে খালি, তাও সুস্থ না। উনিও তো অসুস্থ আসলে। এই যে সবাই একে একে চলে গেলেন, জীবনে অনেকগুলো বছর পার করে আসলেন, তো পিছন ফিরে তাকালে কোন স্মৃতিটা বেশি মনে পড়ে আপনাকে, কাঁদায় কিংবা আপনার সবসময় মনে পড়ে? আমার জীবনে কান্নার স্মৃতি খুব কম আছে। কেন আচ্ছা। সব কিছু সহ্য করতে পারি, তো কোনো কিছু নিয়ে কান্নাকাটি করি না। আর সবচেয়ে স্মৃতি বলতে যেটা বোঝায়, সেটা আমি বলবো যে আমার সংসার জীবনের 56 বছরের স্মৃতিটা আমার কাছে সবচেয়ে আনন্দের স্মৃতি। মানে এই 56 বছরের মধ্যে কোনো দিন কোনো কিছু অনিয়ম হয়নি, কোনো দিন ঝগড়া সেটি কান্নাকাটি এটা ওটা কত কি হয়, আমার কিছুই হয়নি। একদিন একইভাবে চলেছে। মানে আপনার সংসার, স্বামী, সন্তান হ্যাঁ। সব নিয়ে আপনি খুব সুখেই কাটিয়েছেন। একদম মানে কোনো অসুবিধা ছাড়াই কেটে গেছে কেমন করে জানো। আসলে একে একে আমরা সোনালী সময়ের সেই বেশিরভাগ নাই, কিন্তু নাই। সিনিয়রদের মধ্যে হাদি ভাই আর ফেরদৌসী আপা আছে, দুজন। আর আমি কাউকে দেখি না, মানে আমার সিনিয়র, সেটাই। তারপরেই বোধহয় আমি, এর মাঝখানে আর কেউ নেই। সব ছোটরা চলে গেছে সব। ছোটরাও চলে গেছে হ্যাঁ, তাই তো অনেকে। বললাম যে ওই 2 জন আমার সিনিয়র, ওই 2 জনকে বাদ দিলে আমি সবচেয়ে সিনিয়র। আসলে বাংলা গানকে যারা সমৃদ্ধ করেছে আমাদের দেশে আপনারাই তো, তাই না? সময় যারা আপনাদের পরবর্তী সময়ে কিংবা এখনকার সময় যারা শিল্পীরা নতুন জেনারেশন গান করছে, ওগুলো কি গান দেখার কিংবা শোনার সুযোগ হয় আপনার? হাসছেন। হয় না, কিছুটা ইচ্ছারও তো দরকার হয়। হ্যাঁ, ইচ্ছেও হয় না শোনার, কিছুক্ষণ পরে আর হয় না। কারণ ওই গানগুলো তো আসলে আপনাদের কাছে ভালো লাগবে না। না, ওই সুরটুরগুলো আমাদের সঙ্গে মেলে না তো, হ্যাঁ, আমাদের হয় না। ওদের ভালো লাগছে, আমি খারাপ বলবো না, ওগুলোও ভালো, যারা শুনছে তারা ভালো বলছে তো। হ্যাঁ, হ্যাঁ, সেগুলোও হিট করছে, কিন্তু আমাদের আর অত দূর যাওয়া হয়নি, এখানেই সীমাবদ্ধ।
মানুষের অনেক চা পাওয়া থাকে, একটা সময়ে একটা বয়সে গেলে হতাশা কাজ করে যে জীবনের এই ইচ্ছেটুকু পূরণ হয়নি। আপনার মধ্যে কি এরকম কোনো ইচ্ছে ছিল যেটা পূরণ হয়নি? ইচ্ছা ছিল না, তবে উনি চলে যাওয়ার পরে বলেছিলাম, সেটা এখন অনেকে জেনে গেছে আর কি। সেটা হচ্ছে যে আমি সত্যি কথাটাই বলছি। হ্যাঁ। আমি বলেছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয় কি হয় না এসব বলে না। হ্যাঁ। তা আমি একদম বলেছিলাম যে মানুষটা চলে গেল, কিন্তু একটা জিনিস মানে অপূর্ণই থেকে গেল, সেটা হচ্ছে কোনোদিন ঝগড়া করতে পারতাম না। আহা। কি করে যে ঝগড়া করে জানি না। কোনোদিন তাকে রাগও করতে দেখিনি, কোনোদিন গলা তুলেও কথা বলেনি, ঠিক সেম আমিও তাই। যাক, সেটা হয়নি দেখেই কিন্তু আজকে আপনার মুখে এই সুন্দর হাসিটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ঝগড়াঝাটি দরকার নেই। ওইটা বিশ্বাস করার মতো না তো, সেজন্য বললাম। এই যে একটু হাসেন, একটু হাসেন, আপনার এই হাসিটা আমি কথাটা ধরে সত্যি। রাখতে চাই, এই হাসিটা ধরে রাখতে চাই। এত সুন্দর করে হাসছেন, এই হাসিটা একজন সুখী মানুষের হাসি। আপনার জীবন সঙ্গী চলে গেছেন, আজকে কত বছর হলো? 4.5 বছর। 4.5 বছর। 4.5 বছর। আপনার সাথে এতক্ষণ কথা বললাম, এত সুন্দর গুছিয়ে কথা বলেন। আপনি নিজেই বললেন 80 পার হয়ে গেছে বয়স। হ্যাঁ, এই বয়সে আপনার এত সুন্দর স্মৃতিশক্তি, চমৎকার। অনেক কিছু আপনার মানে আপনার মধ্যে মানে স্মৃতিতে আছে, এবং এত গুছিয়ে কথা বলা, এত সুন্দর করে মিষ্টি করে কথা বলা, এত মায়াময় কথা আপনার, যে আমি মুগ্ধ আপনার এই সাক্ষাৎকার নিতে এসে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আল্লাহ আপনার মানে আপনাকে সুস্থ রাখুক, এটাই দীর্ঘজীবী করুন, আরো সুখী করুন, সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ। শ্রোতা দর্শকদের কাছে আপনার কি বলার আছে? আপনার যদি আপনি কিছু বলতেন। কিছু বলার নয়, আমাকে সবাই মিলে ভালো রেখেছে, এটাই আমার আনন্দ। গান, সংসার, বাইরের শ্রোতা, দর্শক, সবাই, কারো কাছ থেকে আমি কোনো খারাপ ব্যবহার পাইনি। এটা আমার একটা আনন্দ।